আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামি। বিচারিক আদালতের রায় বাতিল করে এই রায় দিয়েছে হাইকোর্ট। এর মাধ্যমে ২০ বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিদের স্বজনেরাও। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি সারাদিনই দেখেছেন, আদালতে ছিলেন, প্রতিবেদন তৈরি করেছেন। যারা অভিযুক্ত তারা খালাস পেল, এই ব্যাপারে আদালত আসলে কি বলেছে? আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে যে যারা অভিযুক্ত ছিল, বলা হয়েছে যে অবৈধ বিচার ছিল, তারা খালাস পেয়েছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায় প্রায় ২০০-র মতো নেতাকর্মী, তারা আসলে কিভাবে ক্ষতিপূরণ পাবে কিনা বা সেই বিচার পাবে কিনা, সেই ব্যাপারটা আসলে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা? এই ঘটনাটি আসলে ২ দশক আগের একটি ঘটনা এবং ২০০৪ সালে যখন ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগের সমাবেশে, তখন কিন্তু এই ঘটনাটি শুধু বাংলাদেশ নয়, বিদেশেও কিন্তু এই ঘটনাটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তখন থেকেই কিন্তু এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করবার জন্য জোর দাবি উঠেছিল। আমরা দেখতে পেয়েছিলাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কিন্তু প্রথম ২টি মামলা করা হয়েছিল। সেই মামলাতে হুজি নেতা, হরকাতুল জিহাদ নেতা যিনি রয়েছেন মুফতি হান্নান সহ বেশ কয়েকজনকে তখন গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে একটি চার্জশিটও গঠন করা হয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক তখনকার যে চার্জশিট গঠন করা হয়েছিল সেখানে কিন্তু তদন্ত কার্যক্রম সেভাবে এগোয়নি। তবে যখন ২০০৭ সালের পরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই ঘটনাটিকে গুরুত্বের সাথে আওয়ামী লীগ নিয়েছিল এবং পরবর্তীতে আবারও কিন্তু মুফতি হান্নানকে তারা টর্চার করেছিল, যেটি বিএনপির আইনজীবীরা যারা রয়েছেন তারা বারবারই বলছেন যে রিমান্ডে নিয়ে তাকে টর্চার করা হয়েছিল এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় একটি সম্পূরক চার্জশিট গঠন করা হয়েছিল। সেই মূলত দ্বিতীয় দফার যে চার্জশিটটি ছিল, সেই চার্জশিটে বিএনপির যিনি রয়েছেন অর্থাৎ বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তাকেও কিন্তু এই মামলাতে আসামি করা হয়েছিল এবং পরবর্তীতে বিচারক আদালতে আপনি দেখেছিলেন যে তখন যে রায়টি দেওয়া হয়েছিল সেখানে ১৯ জনকে যাবজ্জীবন এবং পরবর্তীতে ১৯ জনকে তারা কিন্তু মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে আসলে অর্থদণ্ড করা হয়েছিল। তবে যেহেতু এই ঘটনাটি আসলে ব্যাপক আলোড়িত একটি ঘটনা এবং এই ঘটনাটি আলোচনায় ছিল, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে বিচারিক আদালত থেকে এটি যখন হাইকোর্টের ডেট অফ আপিল শুনানিতে আসে, তখন কিন্তু দেখা যায় যে আজকে যে রায়টি হয়েছে সেই রায়ে কিন্তু যে সকল আসামি ছিল সবাই এখন খালাস হয়ে গেছে। তবে এখন কিন্তু একটি প্রশ্ন এসেই যায় যে এত বড় একটি ঘটনা এবং এত আসামি, যেখানে নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের সবাই আসলে খালাস পেয়ে গেল। তাহলে কি ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো কোনো ঘটনা এদেশে ঘটেনি? এই প্রশ্নটি কিন্তু অনেকেই করেছেন। সেই জায়গাটিতে কিন্তু আদালত আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে কিন্তু উত্তর দিয়েছেন, অর্থাৎ এটি বাংলাদেশের একটি ট্র্যাজিক ঘটনা হিসেবে কিন্তু আদালত আখ্যায়িত করেছেন। তাহলে আসলে সব আসামি কেন খালাস পেল, এই প্রশ্নটি থেকে যায়। সেখানে কিন্তু আসলে আদালত থেকে শুরু করে যারা বিএনপিপন্থী আইনজীবীরা রয়েছেন কিংবা এই মামলাটি নিয়ে যারা এতদিন লড়াই করেছেন তারা কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেছেন। তারা বারবারই বলছেন যে যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ যারা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীদের কেউ আসলে এই ঘটনাটি, অর্থাৎ যে ৫০,০০০-এর উপর জনগণ সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউয়ে যে সমাবেশটি হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন, তাদের কেউ কিন্তু কাউকে গ্রেনেড ছুটতে দেখেননি কিংবা এই ঘটনার মাস্টার মাইন্ডকে, সেই বিষয়টি কিন্তু যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষ্যে কিন্তু উঠে আসেনি মামলার তদন্তে। অর্থাৎ পুরো যে তদন্ত প্রক্রিয়াটি সেটিকে তারা ত্রুটিপূর্ণ বলছেন এবং একই সাথে আদালত বলেছেন যে এটি রাজনৈতিক, আদালতকে বলা হয়েছে যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে ফাঁসানোর জন্য আসলে এবং রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এই কাজটি করা হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ যারা আসামিপক্ষের যারা স্বজনেরা রয়েছেন এবং আসামিপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তারা যেহেতু বলছেন তারা ন্যায় বিচার পেয়েছেন এবং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে ন্যায় বিচার পেল কিনা, এরকম একটি প্রশ্ন এখন কিন্তু আসছে। সেই জায়গাটিতে যেহেতু এখন কোনো মামলা আসলে আর পেন্ডিং নেই, সুতরাং তারা ন্যায় বিচার যদি তারাও পেতে চান তাহলে হয়তো বা আবারও তাদেরকে নতুন করে মামলা করতে হবে এবং একই সাথে এই মামলার তদন্ত কাজ করতে হবে। তবে একটি বিষয় এখানে এসেছে, আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে আসলে যখন আপিল শুনানি হয় তখন কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে সেভাবে কোনো ধরনের শুনানি করা হয়নি। সেক্ষেত্রে যদিও আসাদুজ্জামান যিনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছেন যে এই মামলাটি যে রায় হয়েছে সেই রায়টির যে দিক নির্দেশনা এবং রায়টি পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী দিক নির্দেশনা অনুযায়ী যে হাইকোর্টের এই রায়ের উপরে তারা অ্যাপিল করবেন কিনা। আরেকটি বিষয় যে তিনি ব্যক্তিগতভাবে আসলে মনে করছেন যে এই মামলাটিতে অ্যাপিল করা উচিত, তবে সেটি হয়তো বা পরবর্তী দিক নির্দেশনা এবং তারা যারা রয়েছেন রাষ্ট্রপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন
তারা আলাপ আলোচনার মাধ্যমে হয়তো বা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে যেহেতু এখন কোনো মামলার পেন্ডিং নেই, সুতরাং সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ এই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু চাইলে নতুন করে মামলা করতে পারবেন এবং পরবর্তীতে নতুন করে এই মামলাটি নিয়ে কিন্তু আবারও তদন্ত কাজ শুরু হতে পারে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।